নিজেকে জানুন, নিজেকে গড়ুন। যেখানে মূল্য নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। ঈগলের মতো উঁচুতে উঠতে হলে কিছু সম্পর্কের জঞ্জাল ফেলে আসতেই হয়। যেখানে আপনার মূল্যায়ন নেই সেখান থেকে সাহস করে আপনাকে চলে আসতে হবে। অন্যথায় সারা জীবন ব্যর্থতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে। জীবনকে বদলে দেওয়ার মতো অনেক গল্পই আপনি শুনবেন, কিন্তু রাজা না খেয়ে মরে গেলেও কখনো ভিক্ষা করে না। ঈগল পাখি মরা প্রাণীর মাংস খায় না। কারণ কি জানেন? এটা তাদের আত্মসম্মানবোধ বা ইগো, অথবা বলা যায় স্ট্রং মেন্টালিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আমার বেলকনিতে নানা রঙের নানা রকমের ফুল ফুটেছে, তাই আপনাদের সাথে ফুলগুলো শেয়ার করলাম। আমার বেলকনির ফুলগুলো, আমার বেলকনির গাছগুলো কিন্তু আমার প্রিয় প্রিয় আপুরা অনেক বেশি পছন্দ করে, তাই আমার পছন্দের জায়গাগুলো আমি সবসময় চেষ্টা করি আমার আপুদের সাথে শেয়ার করার। কারণ আমার পছন্দের জায়গাগুলো, আমার পছন্দের জিনিসগুলো আমার প্রিয় প্রিয় আপুদেরও অনেক বেশি পছন্দের। আজকে সকালের নাস্তায় খুদের ভাত রান্না করছি, আর গ্রাম থেকে যে আমি খুদগুলো নিয়ে আসছিলাম সেগুলো দিয়ে আজকে প্রথমে খুদের ভাত রান্না করছি। গতকাল রাতেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আমি সকালবেলা খুদের ভাত রান্না করব আর সেই সাথে কয়েক রকমের ভর্তা তৈরি করব, কিন্তু সময়ের অভাবে আমি একটা আইটেমেরও ভর্তা করতে পারি না। খুদের ভাতটা বসিয়ে এখানে আমি আমার মেয়ের জন্য ব্রেকফাস্ট আর টিফিন রেডি করছি। আজকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, মেয়েকে বলছিলাম যে স্কুলে যাওয়ার দরকার নেই, কিন্তু কে শুনে কার কথা। ঝড় বৃষ্টি যাই হোক তার স্কুলে যাওয়া চাই। আসলে ছোটোবেলায় আমিও ওরকমের ছিলাম, ঝড় বৃষ্টি কোনো কিছুই আমাকে স্কুল থামাতে পারেনি, স্কুলে আমার যাওয়া চাই। আমার মা মাঝে মাঝে অনেক বেশি রাগ করতো যে এই ঝড় বৃষ্টির ভিতরে কি করতে স্কুলে যেতে হবে, তো আমার কেন জানি ভালো লাগতো। তো আমার মেয়েটাও সেই রকমের। আর যাই হোক, স্কুল কিন্তু সে বন্ধ দিতে চায় না। যেদিন ওকে আমি স্কুলে না নিয়ে যাই সেদিন ও খুবই রাগারাগি করে, কান্নাকাটি করে। তো যাই হোক, এখানে ওর জন্য আমি স্যান্ডউইচ রেডি করছি নাস্তার জন্য। গতকাল রাতেই আমি ওর চিকেনগুলো আগে একটু ভেজে রেখেছিলাম যাতে সকালবেলা ঝটপট বানিয়ে নিতে পারি। আর এখানে শসা কুচি করে তার সাথে মেয়োনিজ মিশিয়ে আর চিকেনটা মিক্সড করে আমি স্যান্ডউইচটা বানিয়ে দিলাম। এখানে যদি আমি টমেটো ক্যাপসিকাম অ্যাড করতাম তাহলে ও পছন্দ করতো না, তো সেই কারণে অন্য কোনো কিছু আর অ্যাড করি নাই, শুধু শসা, মেয়োনিজ আর চিকেন দিয়েই স্যান্ডউইচটা বানিয়ে নিলাম। তো একটা বানানো হয়ে গিয়েছে, একটা দিয়ে কিন্তু দুটো স্যান্ডউইচ হয়েছে, মানে 2 পিস পাউরুটি দিয়ে 2টা স্যান্ডউইচ হয়েছে। তো ওই দুটো ও ব্রেকফাস্টে খেয়ে তারপরে স্কুলে যাবে, আর এই দুটো আমি বানিয়ে নিলাম ওর টিফিনের জন্য। বাচ্চাদের কিন্তু সকালবেলা একটু পেট ভরে খাইয়ে স্কুলে পাঠাতে হয়, এতে করে কিন্তু আমরা মায়েরা নিশ্চিন্তে থাকি। অনেক বাচ্চার কথাই শুনি সকালবেলা নাকি কিছুই খেতে চায় না, একদমই না খেয়ে স্কুলে আসে আর টিফিন টাইমে টিফিন খায়। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাকে আমি সকালবেলা খাওয়ানোর অভ্যাস করেছি, আর কখনোই ওকে আমি খালি পেটে বা আধ পেটে স্কুলে পাঠাই না। আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাটাকে পেট ভরে খাইয়ে তারপরে স্কুলে পাঠাতে, এতে করে আমি নিশ্চিন্তে থাকতে পারি। আর ওই যে বলছিলাম এক রকমের ভর্তাও আমি বানাতে পারি না, তো এরপরে কি করব, কি দিয়ে খুদের ভাত খাবো, পেঁয়াজ মরিচ আর সরিষার তেল লবণ দিয়ে ডলে নিয়েছি। আর এটা দিয়ে আজকে আমাদের সকালের নাস্তা, আলিফার পাপার নাস্তাটা সবার আগে রেডি করে দিলাম। ও খেয়ে চলে গিয়েছে অফ ক্যামেরাতে, আমি ও নাস্তা করে নিয়েছি। আজকে আর সেসব কিছু শেয়ার করি না। এখন আমি ওয়াশিং মেশিনে কিছু কাপড় দেব, আর এখানে এসে দেখি ওয়াশিং মেশিনটা অনেক বেশি ময়লা হয়েছে। যেদিনই কাপড় ধুই সেদিনই মনে করি যে কাপড়গুলো উঠিয়ে আমি আজকে আমার ওয়াশিং মেশিনটা একটু পরিষ্কার করে নিব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তাড়াহুড়া করে কাপড়গুলো নিয়ে এখান থেকে চলে যাই, কিন্তু আজকে আমি ভেবেছি যে আগে আমি ওয়াশিং মেশিনটা পরিষ্কার করব, দেন কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিব। তো যেই চিন্তা সেই কাজ, আমি কিন্তু ওয়াশিং মেশিনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা যেহেতু জানালার পাশে খুব বেশি ময়লা হয় আগের তুলনায়, তো একদমই আমার ওয়াশিং মেশিনটা ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে। আমার মেয়ের যত বয়স আমার এই ওয়াশিং মেশিনেরও কিন্তু ততই বয়স, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটাকে আমি নতুনের মতোই রাখতে পেরেছি। আর এখন কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি।
আজকে হচ্ছে সব আমার কাপড় ওয়াশিং মেশিনে আমি ওয়াশ করব। আমার কাপড়, আমার মেয়ের কাপড় আমি খুবই কম ওয়াশিং মেশিনে দিই। এইগুলো হচ্ছে গোসল করার টাইমে আমি ক্লিন করে নেই ওয়াশিং মেশিনে। আলিফার পাপার জিন্সের প্যান্ট আর বেডশিট এগুলোই বেশি দেওয়া হয়। আর আলসামি করে একটা দুইটা কাপড় জমাতে জমাতে যখন অনেক বেশি কাপড় হয়ে যায় তখনই হচ্ছে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিই। এরপরে আমি বেডরুম গুছাতে এসেছি, বেডরুম গুছিয়েও নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু খুচরো পয়সা। প্রতিদিনই আলিফার পাপা যাওয়ার সময় ওর মানিব্যাগে যে খুচরো পয়সাগুলো থাকে সেগুলো হচ্ছে এই ওয়ার্ড্রোপের উপরে রেখে যায় আমার জন্য। আর এইগুলো আমি এই যে লাল যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেখে দেই জমিয়ে। তো এই যে আমার স্বামীর যেহেতু ইনকাম কম, তাই কিন্তু আমার স্বামীর কম ইনকামে আমি কিন্তু কম করেই সঞ্চয় করছি। আসলে যার স্বামীর যে রকমের ইনকাম তার সঞ্চয় কিন্তু সেরকমেরই হবে। আমার স্বামীর যদি লাখ টাকা ইনকাম থাকতো প্রতিদিন, তাহলে কিন্তু আমি 1000 টাকার নোট, 500 টাকার নোট আমার স্বামীর মানি ব্যাগ থেকে নিয়ে আমি সঞ্চয় করতাম। যেহেতু আমার স্বামীর ইনকাম কম, তাই আমি খুচরো পয়সাগুলোই সঞ্চয় করছি। তো চাইলে কিন্তু আপনারাও এভাবে আমার মতো, যাদের হাজব্যান্ডের কম ইনকাম, তারা এরকমের করে কিন্তু অল্প অল্প করে সঞ্চয় করতে পারেন। তো অনেকে বলতে পারেন যে আপু এই খুচরা পয়সা জমিয়ে আপনি কি করবেন, এখানে কত টাকাই বা হবে। তো সেটা কিন্তু আমিও জানি যে এখানে কত টাকাই বা হবে। তো টাকার মূল্য কিন্তু সবসময়, সেটা বেশি হোক আর কম হোক, টাকা যেহেতু জমাচ্ছি কিছু তো না কিছু একটা করতেই পারবো। আর এই খুচরো পয়সাগুলোর কিন্তু কোনো হিসাব থাকে না, এগুলো কিন্তু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, দেখা যায় অনেক সময় হারিয়েও যায়। তো এই কারণেই আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বলেছি তোমার মানি ব্যাগে যত খুচরো পয়সা থাকবে তুমি আমার জন্য সেগুলো রেখে যাবা, আমি একটা জায়গায় সেগুলো গুছিয়ে রাখবো। দেখা যাবে একটা সময় সেখান থেকে আমি 2000-3000 টাকা অবশ্যই বের করতে পারবো। আর ওই যে বললাম টাকার মূল্য কিন্তু সবসময়ই, সেটা কম হোক আর বেশি হোক। তো আমি কিন্তু সবসময় এরকম একটা ব্যাংকের ভিতরে জমাই পয়সাগুলো। আর সেখান থেকে দেখা যায় যে আমি 3000-3500 টাকা এক সময় কিন্তু বের করতে পারি। তো পয়সাগুলো যখন ভরে যায় ব্যাংকটা দিয়ে, তখন ব্যাংকটা আমি কেটে পয়সাগুলো গুনিয়ে নেই আলিফার পাপাকে দিয়ে, তারপর ওকে দিয়েই হচ্ছে টাকাগুলো আমি নোট করিয়ে নিয়ে আসি। কোনো না কোনো কাজে কিন্তু আমি লাগিয়ে ফেলি। তো এরপরে হচ্ছে কিছু মাছ আমি অফ ক্যামেরাতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সেগুলো হচ্ছে বক্সে করেই ফ্রিজে রেখে দিলাম। এরপরে একটু ব্যালকনিতে আসলাম, বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এসে দেখলাম আমার বাগান বিলাসটার গোড়া থেকে খুব সুন্দর করে ডালপালা ছড়িয়েছে। গাছটা যখন কিনে এনেছিলাম, কিনে আনার পরে খুব বেশি মন খারাপ হয়েছিল আমার। ভেবেছিলাম যে এটা আমি কি নিয়ে আসলাম, আমি ভেবেছিলাম যে এটা হয়তো বা লতার মতো লম্বাই হবে, ডালপালা আর ছড়াবে না। গাছটা আমি 100 টাকা দিয়ে একটা অফারে কিনেছিলাম। তো এরপরে দেখলাম যে না, এখন ডালপালা নিচ থেকে ছড়িয়েছে। তো এখন কিন্তু আসলে ভালো লাগছে। তো একটা সময় চিন্তা করছিলাম যে গাছটা আমি রাখবই না, উঠিয়ে ফেলে দিব। তো তারপরে আর ফেলা হয় না। এরপরে আমি হচ্ছে আমার যে বেসিনটা সেটা একটু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই বেসিনটা যেহেতু একদমই ডাইনিং টেবিলের সাথে, তো এই বেসিনটাকে সবসময় হচ্ছে নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়। আর খাওয়া দাওয়ার পরে এখানে এসেই আমরা হাত ধুই, এখানেই কিন্তু আমরা মুখ ধুই। তো এই কারণে কিন্তু এই জায়গাটা একটু বেশি পরিষ্কার রাখতে হয়। তো এইদিকে হচ্ছে বেসিনটা পরিষ্কার করে আমি হচ্ছে গ্লাসটাও পরিষ্কার করে নিব। আর যেখানে হচ্ছে আমার ব্রাশ, ফেস ওয়াশ, আলিফার পাপার শেভিং ক্রিম থাকে, সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ভিডিওতে মনে করে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। আপনাদের একটা লাইক, একটা কমেন্টসই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার সাথে আছেন, পাশে আছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। কথা বলতে বলতে আমি কিন্তু আমার বেসিনের পাশে যে আশেপাশে টাইলসগুলো সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে একটা শুকনা কাপড় দিয়ে
বেসিন এবং বেসিন এরিয়াটা খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি যাতে কোনো পানির দাগ না থাকে। তো ওই যে বললাম এই জায়গাটা সবসময় একটু বেশি পরিষ্কার রাখার চেষ্টা করি, যেহেতু এটা ডাইনিং টেবিলের কাছে। আর এরপরে আমি চলে এসেছি আমার লিভিং রুমে। বৃষ্টি আসলেই যদি জানালা খোলা থাকে তাহলে সবার আগে আমার এই সোফাটা ভিজে যায়। গতকালকে হচ্ছে আলিপার পাপা বাসায় ছিল, তো ও হচ্ছে এই সোফায় বসে মোবাইল টিপছিল, ওইদিকে জানালা খোলা ছিল আর বাহিরে তো বৃষ্টি হচ্ছিল। ও কিন্তু একদমই লক্ষ্য করে না যে পানি এসে সোফাটা ভিজে গিয়েছে। পরবর্তীতে আমি এসে দেখলাম যে সোফাটা অনেকখানি ভিজে গিয়েছে। আমি ওর সাথে একটু রাগারাগি করেছি। এরপরে সোফার কাপড়টা সরিয়ে ফ্যান চালিয়ে জায়গাটা শুকিয়ে নিয়েছি। আর আজকে ভাবছি আমি সোফার এই কাপড়গুলো উঠিয়ে নিব। এগুলো অনেক দিন হয়েছে বিছিয়েছি, এগুলো আর ক্লিন করা হয়নি। তো আজকে হচ্ছে এগুলো ক্লিন করব। আমি যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি সেগুলো উঠিয়ে এরপরে এগুলো আবার দিয়ে দিব। আর বেশ কয়েকদিন আমি সোফাটা ফাঁকাই রাখবো। অনেক দিন আগে একটা আপু আমাকে কমেন্ট করেছিল, আপুর আইডির নাম সম্ভবত আতিশা আবিদ আইডি। তো এই আইডি থেকে আপু জানতে চেয়েছিল যে আপু আপনার সোফাটার দাম কত, আর সোফাটা আমার ভালো লেগেছে, আমি এই রকমের সোফা কিনতে চাই। তো এই ধরনেরই একটা কমেন্টস আপু করেছিল। তো এই সোফাটা যেহেতু আমি কিনি নাই, আর আমি কিন্তু অনেকবারই বলেছি এই সোফাটা পুরনো, আলিপার পাপার দোকান থেকে আনা হয়েছে। রমজানে আলিপার পাপার দোকানের ডেকোরেশন চেঞ্জ করেছে, কালার করেছে, ফার্নিচারগুলো চেঞ্জ করেছে। তো সেখান থেকে হচ্ছে দুটো সোফা আমার জন্য বাসায় নিয়ে আসছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে সোফাটা কিন্তু অনেক ময়লা দাগ টাগ আছে। তো আমি যেহেতু সোফাটা কিনি নাই তাই সোফাটার দামও জানি না। তো আপু কমেন্টস করাতে আমি আলিপার পাপাকে জিজ্ঞেস করেছিলাম সোফাটার প্রাইস কেমন হতে পারে। তো ও বলল যে এগুলো নতুন অবস্থায় 6,000 কি 7,000 হবে, এর বেশি আর না। তো যদি 6,000 টাকা করে হয় আপু, তাহলে হচ্ছে এই দুটো সোফার দাম 12,000 টাকা। আর যদি 7,000 টাকা করে হয় তাহলে দুটো সোফার দাম হবে 14,000 টাকা। আর সোফাগুলো যে পুরানো সেগুলো কিন্তু আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো একেবারেও যে খারাপ অবস্থা সেটা কিন্তু না, ওই আর কি চলে। তো আজকে কিন্তু ওই আপুর উদ্দেশ্যে আমার সোফার ডিটেলস আর দাম জানিয়ে দিলাম। তো আপুকে আমি অনেক আগেই কমেন্টসের দামটা জানিয়েছিলাম। এরপরে চলে আসছি সন্ধ্যাবেলায়। আজকে সন্ধ্যার নাস্তায় চিকেন মোমো বানিয়েছি, সেই সাথে চা করে নিয়েছি। অনেক দিন হয়ে গেছে আমার মেয়ে মোমো খায় না, তাই আজকে বায়না করেছে তাকে মোমো দিতেই হবে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।